রাজশাহীতে আসার আজ 4 দিন পার হয়েছে। রাত পোহালেই পরীক্ষা। সিরাতের চিন্তায় মাথায় কাজ করছে না। কি করবে না করবে, মনে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবে। বই সামনে নিয়ে চেয়ারে বসে পা দুলাচ্ছে। তার চিন্তার মধ্যে আতিয়া বেগম আসেন সিরাতের কাছে। এসে দেখেন সিরাতের চিন্তিত মুখ। আতিয়া এসে তার মাথায় হাত রাখে, বলে, এত চিন্তা করছিস কেন? যা হবে ভালোই হবে। তুমি বুঝতে পারছো না এই পরীক্ষা আমাকে কি পরিমাণ প্যারা দিচ্ছে? তুই এত প্যারা নিচ্ছিস কেন? যদি ফেলও করিস তাও কি তোকে তো আর ধরে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতেও পারবে না। তুমি বুঝতে পারছো না যদি রেজাল্ট খারাপ হয় আমার মান সম্মান থাকবে? ওরে মান সম্মান রে, এত ভাবিস না, মাথা ঠান্ডা করে পড়। আতিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে সিরাত যায় সারাহর ঘরে। সারা তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সারাহ তাকে দেখে উঠে বসে। সিরাত তার দিকে গিয়ে বসে। কাল তো তোমার পরীক্ষা, প্রিপারেশন কেমন? পাশ করবা? এত খারাপ ছাত্রীও না আমি। যা তোরা ভাবিস। ভাইয়ার মান সম্মানটা রেখো। একজন ডাক্তারের বউ হয়ে যদি ফেল টেল করে বসো তাহলে হলো। সর বিয়াদব, তোর সাথে কথা বলতে আসাই ভুল। আসতে বলছে কে? এখান থেকে গেলে তো ভুলেই যাও আমার কথা। বলছিল রোজ রোজ কল দিয়ে কথা বলে তোর নানি। বাদ দিয়ে খাইছিস রাতে? ওষুধও খেয়েছি। ভেরি গুড, ঘুমা এখন যাই, একটু পড়াশোনা করি। সিরাত বেরিয়ে যায়। যাওয়ার পথে সারাহ বলে, এই শোনো ফুপি, তোমাকে আর আমাকে যেতে বলছে তাদের বাসায়। কাল তো পরীক্ষা, এই শুক্রবার যাওয়া যায় কি না দেখি। আশা মাশরাফি ভাই আসবে নাকি নিতে। আশা ঘুমা এখন। সিরাত ঘরে এসে পুনরায় চেয়ার টেবিলে বসে। ঘণ্টাখানেক পরে ঘুমানোর প্রস্তুতি নেয়। এর মাঝে তার ফোনটা সশব্দে বেজে ওঠে। রনকের নাম্বার থেকে কল এসেছে। রোজ নিয়ম করে দুবেলা ফোন করে। বাপ ছেলে মিলে কথা বলতে বলতে ঘন্টা পার করে দেয়। ছুটির দিনে কোনো ধরা বাঁধা সময় নেই। ছেলের পারলে সারাদিন ফোনের মধ্যে বসে থাকে। সিরাত বিছানায় গিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে ভেসে ওঠে নাহিলের হাস্যোজ্জ্বল মুখ। হেই মাম্মা, কি করছো? এই তো বাবা, ঘুমাতে যাচ্ছিলাম। তুমি কি করছো? আমিও ঘুমাতেই এসেছিলাম। খেয়েছো রাতে? তোমার খাওয়া শেষ? হ্যাঁ। স্কুলে যাচ্ছ প্রতিদিন? হ্যাঁ। আজ স্কুল ছুটি দিয়েছে, সামনের সপ্তাহে পরীক্ষা না তাই। আচ্ছা, তাহলে মন দিয়ে পড়ো। ভালো রেজাল্ট করলে মাম্মা তোমাকে একটা সারপ্রাইজ গিফট দেব। ওকে, তুমি চিন্তা করো না, আমার রেজাল্ট ভালোই হবে। খুব কনফিডেন্স দেখছি। বাবা কই তোমার? বাবা কিচেনে আছে, ডাকবো? বাবার কাছে দাও তো ফোনটা। নাহিল ফোন নিয়ে কিচেনের দিকে ছোটে। রনব সকালে রান্নার জন্য সবজি কাটছে। সিরাত যাওয়ার আগেই কাজের লোক বাদ দিয়ে গিয়েছে। সে বাড়ি থাকবে না। একটা বাইরের মানুষ এসে ঘরে কাজ করবে, তার উপর মহিলা। আজকাল বিশ্বাস করা যায় না, তাই বাদ দিয়ে দিয়েছে। রৌনককে দেখলে মনে হচ্ছে তার ধ্যান জ্ঞান সব সবজির দিকে। এদিকে তার দিকে যে কেউ উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে সে খেয়াল নেই। সিরাত একা একা বকবক করছে। রৌনক মাঝে মধ্যে হু হা করছে। সিরাত তার আচরণে বেজায় বিরক্ত হয়। সে চুপ করে যায়, তবুও বান্দার খেয়াল নেই। এই জামাই অনেকটা জোরে বলে। রৌনক হকচকিয়ে যায়, দ্রুত ফোনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করছি মনের সুখে। চটে যাচ্ছ কেন? ঢং করেন, বোঝেন না? কথা বলছি আমি আপনার সাথে, আর আপনার ধ্যান সব ওই সবজির দিকে। রনব এবার তার ভুল বুঝতে পারে। হাতে সুইটা রেখে স্ট্যান্ড থেকে ফোনটা খুলে হাতে নিয়ে বলে, সরি, ধ্যান না দিলে অসাবধানতায় হাত কেটে যেতে পারে, তাই আর কি। কি বলবে এবার বলো? কসু বলবো আপনাকে? তাহলে বলো কসু। রসিকতার সুরে বলে, রনব, আপনি মজা করছেন আমার সাথে? আপনি জানেন আমি কত চিন্তায় আছি।
এত চিন্তা করে কি হবে? যেমন প্রিপারেশন নিবা তেমনই পরীক্ষা দিবাই। ফাজলামি না, সত্যি আমার ভয় পা হচ্ছে, মনে হয় সব ভুলে যাব, গোলমাল করে ফেলবো। রনব তার দিকে তাকিয়ে হালকা হাসে, দুষ্টুমির ছলে বলে, হলে গিয়ে মনে করবে প্রশ্নটা আমি যেমন করে আমাকে নির্ভয়ে ঝাড়ি মারো সেভাবে নির্ভয়ে চোখ বন্ধ করে লিখবে, দেখবে পরীক্ষা ভালো হবে। অসভ্য কোথাকার, সব কিছু নিয়ে মজা, ভালো লাগে না বলেই খট করে মুখের ওপর কর কেটে দেয়। একে তো চিন্তাই শেষ, তার ওপর অসভ্য লোক তার সাথে মজা নিচ্ছে। এদিকে রনব একের পর এক কল দিয়ে যাচ্ছে, সিরাত প্রতিবারই কেটে দিচ্ছে। রনব ও নাসর বান্দা টানা 11 বার কল দেয়। এরপর সিরাত বিরক্ত হয়ে রিসিভ করে, বলে, ঢং করতে কল করে দিছেন? আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, আমি তো চাচ্ছি, খুব করে চাচ্ছি আমার বউটা আমার সাথে কথা বলুক। নাটক যত, কল দিলে তো ধ্যান জ্ঞান সব সবজির মধ্যে দিয়ে রাখেন, যেন ওর সাথে সংসার পাতার প্ল্যান করতেছেন। আমাকে কি দরকার? ভালোই তো আছেন। ভালোই আছি তাই না? তুমি জানো, ঘুম ভাঙলেই যখন দেখি বুকটা খালি তখনই মনে পড়ে বউ নাই, বউ নাই। আবার ঘুমাতে গেলে দেখি বউ নাই, পাশে একটা কোলবালিশ জড়িয়ে যে ধরবো তাও তো আমার বউয়ের মতো নরম না। বউ বউ গান আসে না, কেমন নিঃস্ব নিঃস্ব লাগে, চোখে একরাশ আকুলতা। এত যে বউ বউ করতেছেন, দিনে কয়বার কল দেন? সকালে কল দিয়ে খালি কী করো, কেমন আছো, পড়ছো? আচ্ছা থাকো, বের হতে হবে। রাতেও সেম 2 মিনিট যেতে পারে না বলেই এখন ঘুমাও, পরে কথা হবে। মনে হয় আমার সাথে কথা বলতে আপনার ভীষণ অনীহা, তাই মনে হয়। ভালো করে চেয়ে দেখেছো? দেখেছি। আমাকে মিস করতেছেন এমন ফিল পাই না। রনব মুখটা একদম স্ক্রিনের সামনে নিয়ে আসে, বলে, দেখে বলো কি দেখতে পাচ্ছ? সিরাত লাজ লজ্জা ভুলে ফট করে স্ক্রিনে চুমু খায়, বলে, দেখেছি, আপনাকে অনেক কিউট লাগছে। তুমি কি মাত্র কিস করলে? কৌতূহলী দৃষ্টিতে বলে সিরাত। উপর নিজ মাথা নাড়ে, মানে হ্যাঁ। রনবের মুখে হাসি ফুটে ওঠে, হাসিটা ছিল স্লাইন। আপনাকে কেমন নির্জীব লাগছে, এত শান্ত আপনাকে ভালো লাগে না? তুমি চলে এসো, আবার সজীব হয়ে যাব। আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে না একা একা সব কিছু সামলাতে? তুমি হয়তো ভুলে যাচ্ছ একটা সময় এই সমস্ত কিছু একাই সামলেছি। তখন অবশ্য এটা সংসার ছিল না, 2 কামরার একটা ঘর ছিল। তুমি আসাতেই তা সংসারের রূপ নিয়েছে। আগের কথা বাদ, তখন আপনি একা ছিলেন, এখন তো আর একা নন। আপনি আমি নাহিল মিলে আমরা হয়ে গেছি। রনব হাসে, তার মুখে তৃপ্তির হাসি। মেয়েটা কত সহজে সব কিছু মানিয়ে নিয়েছে, কত সহজে বলছে আগের সব বাদ চাইলেই বাদ দেওয়া যায়। তার পুরো জীবন থেকে 26টা বছর বাদ দিতে পারলেও মাঝের 7টা বছর কখনোই বাদ দিতে পারবে না। এই 7টা বছর তার জীবনের সবচেয়ে কঠিন সময়। শোনেন, এখন এসব রাখেন, অনেক রাত হয়েছে, এখন ঘুমান। সকালে তো হাসপাতালেও যেতে হবে, বাকিটা সকাল সকাল উঠে করবেন। এখন ঘুমান, রাখছি, হ্যাঁ। রনব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখ ভিন্ন কিছু বলছে। কি হলো, কথা বলেন। রাখবো? সিরাতের দিকে তাকিয়েই আকুলতা ভরা দৃষ্টিতে বলে পাখি, আই ব্যাডলি মিস ইউ সোনা। সিরাত তার কথায় হাসে। লোকটার এমন আদুরে সম্বোধনে সে প্রতিবারই গলে যায়। লোকটা এতটাই আদুরে যে কেউ না চাইতেও তার মায়ায় পড়ে যাবে। আমি আমার জামাইকে একটু আড্ডু মিস করছি। রনবের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। রনব তার থেকে দৃষ্টি সরিয়ে নেয়, বলে, ঘুমাও, আর চিন্তা করবে না একদম। পরীক্ষা যেমনই হোক তোমাকে কেউ কিছু বলবে না, যা পারবে ঠান্ডা মাথায় লিখবে। আশা রাখছি, শুভরাত্রি। পরদিন খুব ভোরে ঘুম ভাঙে সিরাতের। সে উঠে হাত মুখ ধুয়ে যা যা পড়েছে সব রিভিশন দিচ্ছে। আতি আজ নিজ হাতে সিরাতকে খাইয়ে দিয়েছে। 9টার দিকে সিরাত কলেজ ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে, ঘরের সবার থেকে দোয়া নিয়েছে, পরীক্ষা দিতে বের হবে। যাওয়ার আগে কল লাগায় কাঙ্ক্ষিত ব্যক্তিটির ফোনে।
ফোন করতেই রিসিভ হয়। সিরাত ফোনটা ড্রেসিং টেবিলের ওপর রেখে দেয়। স্ক্রিনে ভেসে ওঠে বাবা ছেলের হাস্যজ্জ্বল মুখ। কলেজ ড্রেস পরিহিত মাকে দেখে নাহিল উচ্ছ্বাসের সাথে বলে, মামা তোমাকে খুব প্রিটি লাগছে। সিরাত ক্রস বেল্ট ঠিক করতে করতে বলে, আগে কখনো দেখেনি বুঝি? দেখেছি তো, তখন তো মামা ছিলে না, এখন তো মামা মামা লাগে। নাহিলের কথায় সিরাত হেসে ফেলে। বাপের মতো ছেলেটাও মায়ায় ভরা। সিরাত বলে, বাবা আমি এখন বের হব, আজ পরীক্ষা না, তুমি দোয়া করবে মাম্মার জন্য। ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে পরীক্ষা দাও রওনা। নাহিলের থেকে ফোন নিয়ে নিজের কাছে সিরাত তাকে বলে, দোয়া করবেন, পরীক্ষা দিতে যাচ্ছি, ভালোভাবে পরীক্ষা দাও, কোনো প্রেশার নিবে না, ঠান্ডা মাথায় লিখবে, বাসায় এসে কল করবে। ঠিক আছে? আশা রাখছি এসে কল দেব। প্রথম দিন সিরাতকে নিয়ে যায় আরাফাত শিকদার, আজমল শিকদার দুজনেই। গেট থেকে তাদের বিদায় জানিয়ে ভেতরে প্রবেশ করে। চারদিকে সব নতুন নতুন মুখ, পরিচিত কাউকে দেখছে না। অনেক খোঁজাখুঁজির পর তার সিট পায়। তারপরে বেঞ্চ পিছনে চৈতি, তাদের থেকে 2 বেঞ্চ পিছনে ইলা। বেচারি একা পড়ে গেছে। সময় মতো ঘন্টা বাজে, দুজন শিক্ষক আসেন, খাতা দেন। প্রশ্ন হাতে পাওয়ার পর যত দোয়া দরুদ পারত সব পড়ে ফেলেছে। মানুষ বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে মনে প্রাণে স্মরণ করে, এর আগে খবর থাকে না। প্রশ্ন মোটামুটি সহজই হয়েছে। একে একে 3 ঘন্টা পার হয়। শেষ ঘন্টা পড়তেই পরীক্ষা শেষ হয়। একে একে শিক্ষার্থীরা বের হয় হল থেকে। সিরাত গেট পার করে এদিক সেদিক তাকাতেই চোখে পড়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ানো রামিমকে। সে রামিমের দিকে এগিয়ে যায়। রামিম তাকে দেখে গাড়ির দরজা দেয়। পরীক্ষা কেমন হয়েছে? সিরাত সিটে হেলান দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, খারাপ না, যতটা ভাবছিলাম, বাকিটা আল্লাহর ভরসা। শুধু শুধু টেনশন করছিস? রামিম পকেট থেকে সিরাতের ফোনটা হাতে দিয়ে বলে, ধর ভাইয়াকে কল দে, 12টা থেকে কল দিয়ে পাগল বানিয়ে ফেলছে। কখন যাবি? এখনও বের হচ্ছিস না? রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে, হ্যান ত্যান। বাসায় যেয়ে দেব। সিরাত বাসায় ফেরার পর থেকে এক একজন ওকে পাগল করে দিচ্ছে। সবার এক কথা, পরীক্ষা কেমন হয়েছে, হল কেমন গিয়েছে। সারাহর নিজের ঘরে জানালার কাছে বসে আছে, মনটা তার ভার। আর সব কিছু ঠিক থাকলে সেও পায়ে হেঁটে পরীক্ষা দিতে যেত। মাহিরাও পরীক্ষা দিত। একদিনে সব এলোমেলো হয়ে গেল। অ্যাক্সিডেন্টের পর যখন বাসায় ফিরেছে, তারপর থেকে কোনো ফ্রেন্ডের সাথেই যোগাযোগ করেনি। ওরা কল দিয়েছে, দেখতে এসেছে, সারাহ বিশেষ একটা গুরুত্ব দেয়নি। এতে তার কষ্ট বাড়বে, বই কমবে না। শুক্রবার আজ মাশরাফি আসবে সারাহ ও সিরাতকে নিতে। মাশরাফির পা ঠিক হয়ে গেছে, তবে বেশি হাঁটলে বা পায়ে বেশি প্রেশার পড়লে সেদিন ব্যথায় হয় খুব। সায়রা বেগম সারাহকে গুছিয়ে দিয়েছে। সিরাত নিজের ঘরে তৈরি হচ্ছে। ইয়াস ও ইমাম মায়ের কাছে জ্ঞান করছে যাওয়ার জন্য, কিন্তু আতিয়া তাদের যেতে দিবে না। মাশরাফি সিরাত বারবার বললেও তার একই কথা, গিয়ে দুজন ঝগড়াঝাটি করবে, কাউকে শান্তি দিবে না। সকাল 10টার দিকে তারা বেরিয়ে পড়ে শেখ বাড়ির উদ্দেশ্যে। সিরাত ও মাশরাফি মিলে সারাহকে গাড়িতে তোলে। টুকটাক কথাবার্তার মধ্যে দিয়ে তারা পৌঁছায় শেখ বাড়ি। বাড়ির সদর দরজা পার হতেই মনিরা বেগম এসে ঝাপটে ধরে সারাহকে দেখেই তার টান পড়া ক্ষত আবার তাজা হয়ে ওঠে। সারাহ ও সিরাত দুজন মিলে তাকে সামলায়। গল্প গজবের মধ্যে দিয়ে তারা দুপুরের খাওয়া শেষ করে। অ্যাক্সিডেন্টের পর আজ প্রথমবার সারাহ পা রেখেছে এই বাড়িতে। একা চেয়ার ঘুরিয়ে দেখছে সব। মাহিরার কবরটা এখনো দেখা হয়নি। সে দেখতে চায়, তবে সিরাত নেই। সে ফুপির সাথে রান্নাঘরে। ঘুরতে ঘুরতে ড্রয়িং রুমে থামে। তখন সিঁড়ি বেয়ে নামছে মাশরাফি। সারাহকে দেখে তার কাছে এসে থামে, বলে, এভাবে ঘুরছিস কেন? খেয়ে দে, একটু বিশ্রাম নিলে তো পারিস। আজ কত দখল গেছে তোর ওপর থেকে। ভাইয়ার রুমে একা একা ভালো লাগছিল না?
আপু রান্নাঘরে যেতেও নিষেধ করেছে। তো কী করবি এখন? সারাহ একটু চুপ থাকে, এরপর অনুরোধের স্বরে বলে, ভাইয়া আমাকে একটু মাহিরার কবরের কাছে নিয়ে যাবেন? এখন একটু নিয়ে যান, একবারও দেখিনি এখন পর্যন্ত। মাশরাফি ভাবে, তারপর সারাহর হুইল চেয়ার ঘুরিয়ে বাগানের দিকে যায়। বাগান পর্যন্ত আসতেই থামতে হয় তাদের। সামনের অংশটুকু উঁচু নিচু আর গাছপালা ভরা, আর তো যাওয়া যাবে না। মাশরাফির কথা শুনে সারাহর মুখ বার হয়ে যায়। কিছু সময় চুপ থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দূরের কবরটার দিকে। আর সুস্থ থাকলে সে গিয়ে ঝাঁপিয়ে পড়ত। এমন ভাগ্য তার চোখ দিয়ে দেখা ছাড়া কিছু করতে পারছে না। মলিন মুখে বলে, আচ্ছা তাহলে বাসায় নিয়ে চলুন, দেখবি না আর তো যেতে পারবো না। চোখ দিয়ে দেখেছি, এতেই হবে। মাশরাফির মনটাও খারাপ হয়ে যায়। মেয়েটার সাথে এমন হওয়াটা কি খুব দরকার ছিল? সে নিজের মন মস্তিষ্কের সাথে কিছু সময় লড়ে, এরপর সিদ্ধান্ত নিয়ে ফেলে সে সারাহকে রেখে ঘরের ভেতরে যায়। গিয়ে বড় একটা পলিথিন নিয়ে ফিরে আসে। সেটা নিয়ে মাহিরার কবরের সামনে বিছিয়ে দেয়। আবারও ফিরে আসে সারাহর কাছে, বলে, চল তোকে দেখিয়ে নিয়ে আসি কিভাবে। চেয়ার তো আর যাবে না, লাগবে না তাহলে? মাশরাফি সারাহর ঘাড়ে হাত রাখে, একটু নিচে হাত দিয়ে তুলে নেয় তাকে। সারাহর তার কাজে হকচকিয়ে যায়। পড়ে যাওয়ার থেকে বাঁচতে এক হাতে মাশরাফির গলা আগড়ে ধরে। মাশরাফি এনে তাকে মাহিরার কবরের সামনে পেতে রাখা পলিথিনের ওপর বসিয়ে দেয়। পাশে সেও বসে। সারাহ একটা দীর্ঘশ্বাস ফেলে এক হাত বাড়িয়ে মাথার দিকে মাটি ছুঁয়ে দেখে ভেসে ওঠে পুরনো স্মৃতি। চোখ দুটো আস্তে আস্তে ভিজে ওঠে। তার কথা আটকে গেছে, শব্দ বের হচ্ছে না কোনো। মাশরাফি ভাই দীর্ঘ সময়ের নীরবতা কাটিয়ে বলে ওঠে, মাশরাফি এত সময় বোনের স্মৃতিতে ডুবেছিল। সারাহর ডাকে সংবদ ফেরে ঘুরে সারাহর দিকে তাকাই। মারা যাওয়ার পর আপনি কি ওকে দেখেছিলেন? মাশরাফির চোখ ছলছল করছে, গলা ভার হয়ে এসেছে। মুখে কোনো জবাব দেয় না, শুধু মাথা নাড়িয়ে না বোঝায়। কেউ আমাকে একটা বার বলেও নি ওর কথা। আপনি না বললে কতদিন যে এই ধোঁয়াশায় রাখতো সবাইকে জানে। মাশরাফি সারাহর কথাই কোনো জবাব দেয় না, তার দৃষ্টির সামনের দিকে। একটা দুর্ঘটনা সব পাল্টে দিয়েছে। আমাদের পরিবারটার হাসি কেড়ে নিয়েছে, তোকে অচল বানিয়ে রেখেছে। বলতে পারেন কেন এমন হলো আমাদের সাথে? মুরব্বীরা বলে যা হয় ভালোর জন্য হয়। এতে কি ভালো ছিল? কেন হলো আমাদের সাথে এরকম? এ কথার কোনো জবাব নেই তার কাছে। সে নিজেই এই প্রশ্নের উত্তর খুঁজে চলছে। শান্ত হওয়া, শরীর খারাপ করবে তোর। বাসায় চল, এখানে থাকলে আরও ভেঙে পড়বি। যাব না আমি, কাতর স্বরে বলে। চল, জেদ করিস না। ওর এখানে থাকতে কষ্ট হচ্ছে তাই না মাশরাফি ভাই? আমরা তো সব সময় সব জায়গায় একসাথে থাকতাম, একসাথে যেতাম, তাহলে আজও এখানে একা কেন? পাশে তো আমারও থাকার কথা তাই না? তার স্বরে কাতরতা স্পষ্ট। পাগলামি করিস না, ঘরে চল প্লিজ, থাকি না একটু। মাশরাফি আর তার কথায় কান দেয় না। সে সারাহকে তুলে নিয়ে হাঁটা দেয়। সারাহর চোখে জল বাঁধ ভাঙে। মাশরাফি তাকে সোজা নিয়ে নিচতলার গেস্ট রুমে যায়। বিছানায় নামিয়ে দিয়ে তার সোজাসুজি ফ্লোরে বসে দুহাত হাতের মুঠোয় নিয়ে বলে, কেন হয়েছে? এতে কি ভালো কি মন্দ আছে জানি না, তবে এটা আমাদের ভাগ্যে ছিল, তাই হয়েছে। চাইলে তা আমরা বদলাতে পারবো না। এখন এসব ভেবে পাগলামি করলে হবে? ও তো আমাদের মাঝে থাকলে পারতো। ওকে কেন নিয়ে গেল? কান্নাজড়িত কণ্ঠে বলে, ওর হায়াত এতটুকু ছিল, তাই হায়াত ফুরাতেই চলে গেছে। সারাহ ও মাশরাফি দুজন দুজনের সাথে কষ্ট ভাগাভাগি করে নেয়। বিধাতার খেলায় তারা কেবল গুটি মাত্র। যে গুটিকে যেভাবে চালা হবে তাকে
সেভাবেই চলবে। আয়ু ফুরালেই সে বাদ পড়ে এই খেলা থেকে। সেদিন রাত থেকে পরদিন তারা চলে আসে বাড়িতে। সিরাতের পরীক্ষা, এর মাঝে এভাবে ঘুরে বেড়ানো ঠিক না, তাই তারা পরের দিনই চলে এসেছে। একে একে পরীক্ষা প্রায় শেষ, আর মাত্র একটা পরীক্ষা বাকি, এরপরে সিরাত মুক্ত। শেষ পরীক্ষাটা দিতে গিয়েছে ইশতিয়াকের সাথে। এতদিন কাজকর্মের জন্য সিরাতের সাথে যেতে পারেনি, আজ ছুটি পেয়েছে তাই চলে এসেছে। একে একে 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হওয়ার পর নিজেকে কেমন স্বাধীন মনে হচ্ছে তার কাছে। এখন বেশ কয়েক মাস শান্তিতে ঘুরবে ফিরবে, কেউ কিছু বলতে পারবে না। বন্ধুরা সবাই মিলে গোল হয়ে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে গেট থেকে বের হয়। একে একে সবাই বিদায় নেয়, আশেপাশে তাকিয়ে পরিচিত মুখ খুঁজতে থাকে। হঠাৎই নজরে আসে বহু আকাঙ্ক্ষিত দুটি মুখ। তাদের দেখে সিরাতের মুখের হাসি চওড়া হয়ে ওঠে। গল্প সমাপ্তির প্রণয়। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।